লোকটি ৬টা খুন করেছে। এই ৬টা খুন করার পর প্রতিটা খুনের যে বডিগুলো ছিল সেই বডিগুলোর একটা করে পার্ট অথবা দুটো করে পার্ট তিহারি জেলের সামনে কখনো ১ নম্বর গেটে, কখনো ২ নম্বর গেটে, আবার কখনো ৩ নম্বর গেটের সামনে রেখে দিয়ে আসতো। সঙ্গে থাকতো চিরকুট অথবা সঙ্গে থাকতো ফোন কল। হ্যালো এভরিওয়ান, আমি জেবুন্নেসা খাতুন। আমি তোমাদের এই চ্যানেলে, এটা আমার হচ্ছে একটা নতুন চ্যানেল। এর আগের একটা চ্যানেল আছে যেখানে আমি পড়াই, মানে আমি ক্লাস 10 ও 12-এর বাংলা এবং এডুকেশন পড়াই। তো সেখানে তোমরা যদি কেউ এখানে স্টুডেন্ট হও তো সেখানে গিয়ে চ্যানেলটা ভিজিট করতে পারো। এটা আমার একটা নতুন চ্যানেল। এই চ্যানেলে আমি বেসিক্যালি বিভিন্ন যে ক্রিমিনাল কেসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো সময়টা ছিল 2002। এমন সময় রাত 11টা বাজে। ঠিক সেই সময় দিল্লি তিহারি জেলের সামনে একটা বড় চুবড়ি বা ঝোড়া বলা হয় নিশ্চয়ই তাকে, বড় যে পাত্রটা, তো তার মধ্যে একটা লাশ পাওয়া যায়। এখানে পাওয়া গেছিল শুধুমাত্র একটা মুন্ডু, মানে কল্লা শুধুমাত্র পাওয়া গেছিল, এবং তার সঙ্গে ছিল একটা চিঠি। চিঠিতে কি লেখা ছিল? তো চিঠিতে ঠিক এরকম কিছু লেখা ছিল, আমি পুলিশ বা তোমাদের জামাই বলছি, এবং আমাকে যদি ধরতে পারো তো তাহলে আমি বুঝে যাবো যে তোমরা এক বাবার সন্তান বা তোমাদের অনেক দম আছে। এইরকমভাবে চ্যালেঞ্জ করে নানা রকম চিঠি, মানে কথাবার্তায় চিঠির মধ্যে লেখা হয়েছিল। তো পুলিশ এটা দেখে রীতিমতো ঘাবড়ে যায়, কারণ এইরকম এত সাহস হয়তো আজ পর্যন্ত কারোর হয়নি। জাস্ট এইরকমভাবে নানা ভাষায় তাচ্ছিল্য করে অনেক উল্টোপাল্টা কথা কিন্তু ওই চিঠির মধ্যে লেখা ছিল। এবং এছাড়াও চ্যালেঞ্জ করা হয়েছিল যদি আমাকে ধরতে পারো তো ধরে দেখাও, আমি আবারও একটা নতুন লাশ নিয়ে আসবো। কীভাবে কেউ এত সাহস নিয়ে কাজটা করতে পারে? তো এবার পুলিশ লাশটাকে নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করছে এবং নানা রকম ভালো করে তদন্ত করছে। বাট যদি লাশটাকে আইডেন্টিফাই না করতে পারা যায় তাহলে কীভাবে লাশটাকে কে খুন করেছে তার কাছে কিভাবে পৌঁছবে? তো প্রথম যে ব্যর্থতা পুলিশের সেটা হচ্ছে লাশটাকেই আইডেন্টিফাই করতে পারছে না আসলে লাশটা কার। আগে যদি লাশটাকে আইডেন্টিফাই করতে পারে তারপরেই তো জানবে যে আসলে কে খুন করেছে, কার এর প্রতি শত্রুতা ছিল। তো লাশটাকে আইডেন্টিফাই করতে পারছে না। যখন এই ঘটনাটা সবাই জানতে পারে তো দিল্লিবাসী সহ গোটা ভারতবর্ষের মানুষের মনে সত্যি একটা ভয় ঢুকে গিয়েছিল, কারণ কার এত বড় সাহস হবে। তো পুলিশ নানাভাবে তদন্ত করার চেষ্টা করে, বড় কারণে তাদের চেষ্টাটা ব্যর্থ হয়। তো কেটে যায় বেশ কয়েকটা দিন, মানে 2 মাস থেকে 3 মাস। 3 মাস পরে হঠাৎ আবারও একটা বড় ঝুড়ি গেট নাম্বার 3 অথবা 2-এর সামনে, এটা আমার ঠিক জানা নেই। তো এটা দেখে পুলিশরা আবার সেটাকে নিয়ে যায় এবং দেখে সেখানে আবারও একটা লাশের বডি পার্ট, এবং সেখানে আবারও একটা চিরকুট। এখানে আবারও সেমভাবে ওপেন চ্যালেঞ্জ জানায় যে যদি আমাকে ধরতে পারিস তো ধরে দেখা। তো পুলিশ এটাকে নিয়ে আবারও রিসার্চ করে, বাট কোনোরকম কোনো তথ্য উঠে আসেনি যে আসলে লাশটা কার। কোনোভাবেই এই যে দুটো লাশকে আইডেন্টিফাই করা যাচ্ছিল না। তো এইভাবে কেটে যায় আবার কয়েকটা দিন। তো তার মাঝখানের পর আবারও একটা লাশ আসে। তো এইভাবে পরপর 6টা লাশ আসে। তো প্রতিটা লাশের পরেই কিন্তু একটা করে চিরকুট আসে। তো এই চিরকুট আসে এবং সঙ্গে একটা করে বডি পার্ট। তো যেটা দেখে পুলিশ একেবারে আইডেন্টিফাই করতে পারছে না আসলে কে কাজটা করতে পারে, কার এরকম মোটিভ আছে, কে এটা করতে পারে। তো কোনো সুরাহা না পাওয়ার ফলে পুলিশ কিন্তু একেবারে ব্যর্থ হয়। তো এবার আসে 6 নম্বর লাশ। যখন 6 নম্বর লাশটা নিয়ে আসে তখন 6 নম্বর লাশের একটা মুন্ডু কেটে দিয়ে যায়। তারপরে পুলিশ স্টেশনে একটা ফোন আসে। ফোনটা করে সেই অজানা ব্যক্তি যে এই কাজটা করছে। তো সে ডিরেক্ট ফোন করে বলে যে ঠিক যেভাবে সে চিঠিতে চ্যালেঞ্জ করেছিল এখন সে ডিরেক্ট প্রথমবার ফোন করে এবং ফোন করে চ্যালেঞ্জ জানায় যে তাকে যদি ধরতে পারে তো ধরে দেখা। তো ফোন করার পরে তখন কি করে পুলিশ একটা ক্লু পায় যে কোথায় থেকে ফোন করেছে। সঙ্গে সঙ্গে পুলিশরা কি করে ফোনটাকে ট্যাগ করতে পুলিশরা জানতে পারে যে এটা দিল্লিরই একটা আশেপাশে জায়গা। তো সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে ফোনের যে মালিক ছিল এবং তাকে জিজ্ঞাসা করে যে এখানে কেউ এসেছিল কি, বা যে ফোন করেছিল একটু আগে তাকে চেনে কি। তখন সেই মালিকটা বলে যে তাকে চিনি না, বাট
তাকে চিনি না, বাট আমি তাকে ভালো করে দেখেছি। তখন পুলিশ তাকে ডাকে এবং সে যেরকম বর্ণনা দেয় লোকটির, তার একটা স্কেচ বানিয়ে ফেলে। আর এদিকে পুলিশ কী করে, যেই নতুন লাশটাকে পাঠায়, মানে খুনি যেই নতুন লাশটাকে পুলিশের কাছে পাঠায়, পুলিশ কী করে সেই লাশের একটা ফটো তুলে পেপারে দেয়। তো পেপারে দেওয়ার পর মাস দুয়েক পর একটা খবর আসে যে হ্যাঁ এরকম নামে একজন ব্যক্তি আছে। তো এখান থেকে এবার কেসটা কিন্তু একটা নতুন মোড় আসে। তো পুলিশ কী করে, নানাভাবে তদন্ত করে এবং তদন্ত করার পরে জানতে পারে যে এরকম নামে একজন ব্যক্তি আছে। তো তার বাবা মা আসে এবং খোঁজ নেয়, জানতে পারে এটা হচ্ছে একজন শ্রমিক, মানে একটা পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিক মানে কি, মানে যারা হচ্ছে কি, যারা বিভিন্ন জায়গায় কাজের জন্য চলে যায়। তো সেই শ্রমিক পুলিশ জানতে পারে। আরও একটা কথা বলে রাখি, যতবার চন্দ্রকান্ত ঝা পুলিশকে চিঠি পাঠায় অথবা লাস্টবার যখন ফোন করে, একেবারে ক্লিয়ার কাট বলে দেয় যে আমি 2002 সালে আমি জেল থেকে ছাড়া পেয়েছি, আমি জেল থেকে ছাড়া পাওয়া একজন কয়েদি, এবং আমি তোদের ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, আমাকে আর ধরতে পারবে না, ধরতে পারলে ধরে দেখা। তো পুলিশ নানা রকম তথ্য ঘাঁটে, রিসার্চ করে যে কে ছাড়া পেয়েছে এবং কে এমন করছে, কার কিসের এত শত্রুতা, এত কারোর প্রতি এত শত্রুতা কিসের। তো সেরকম কিছু পাচ্ছিল না। দেন যখন এই কেসটা সামনে আসে, তো পুলিশ এবার একটু একটা ক্লু পায় যে কে আসলে কাজটা করতে পারে। তো বিভিন্ন রকম তথ্য নিতে একটা নতুন নাম উঠে আসে। সেই নামটা হচ্ছে চন্দ্রকান্ত ঝা। হ্যাঁ, এই আজকের যে পুরো কেসটা এই ব্যক্তিকে ঘিরে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই ব্যক্তিটার ফটো, তা পুলিশ তাকে তুলে নিয়ে যায়, তারপর তার উপর কেস চলে এবং সে নিজের মুখে স্বীকার করে যে সে টোটাল 20টা খুন করেছিল, বাট তার কোনো যোগ্য প্রমাণ নেই। না থাকার কারণে মাত্র 3টি খুনের প্রমাণ পাওয়া যায়। এই 3টি খুনের জন্য তাকে প্রথমে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল কোর্ট থেকে, এবং পরে সেটাকে চেঞ্জ করে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে। এবার আমি তোমাদের বলি, আসলে এই চন্দ্রকান্ত ঝা কে ছিল আর কেনই বা সে এত খুন করেছে। তো পুলিশ যখন তদন্ত করে তখন জানতে পারে চন্দ্রকান্ত ঝা ছিল একজন মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত শ্রেণীর একজন মানুষ, যে একজন পরিযায়ী শ্রমিক। তো ছোটবেলা থেকেই চন্দ্রকান্ত ঝা খুব উগ্র প্রকৃতির, খুব রাগী প্রকৃতির। কোনো একটা হুট কথাতেই সে রেগে যায়, আস্তে আস্তে এই প্রকৃতি নিয়েই বড় হয়ে ওঠে। তো চন্দ্রকান্ত ঝা 1986 সালে দিল্লির সবজি মন্ডিতে প্রথম কাজে আসে শ্রমিক হিসেবে। তো সেখানে এসে প্রথম কাজ করে এবং সেখান থেকেই তার কাজ করা শুরু হয়। তো দিল্লি যে সবজি মন্ডি ছিল সেখানে বেশ কয়েকটা গুন্ডা ছিল, ওখানকার যে লোকাল এরিয়ার যে গুন্ডাগুলো হয়। তো একবার চন্দ্রকান্তের সঙ্গে কোনো একটা ঝামেলা হয়েছিল, তো যার কারণে তারা কী করেছিল, চন্দ্রকান্ত ঝাকে খুব মেরেছিল, যেটা নাকি চন্দ্রকান্ত ঝায়ের কোনো দোষ ছিল না। তারপরেও কিন্তু তাকে মেরেছিল। এবং তারপর যখন চন্দ্রকান্ত ঝা পুলিশের কাছে যায়, দিল্লি পুলিশের কাছে যায়, সেখানে গিয়ে জানায় যে তাকে মারা হয়েছে এবং তার উপর অত্যাচার হয়েছে। পুলিশ দিল্লি পুলিশ নাকি তার কোনো কথা শোনেনি। গুন্ডাগুলোর সঙ্গে ঝামেলা করে চন্দ্রকান্ত ঝাকে 3 মাসের জেলে দেওয়া হয়। নানাভাবে তাকে হেনস্থা করেছে এবং নানাভাবে তাকে টর্চার করেছে। তো যার কারণে তার পুলিশের প্রতি এত চরম ঘৃণা বা এত চরম প্রকৃতির একটা হেট বা ঘৃণা তার জন্মেছে। তো 3 মাস জেল কাটার পর চন্দ্রকান্ত ঝাকে ভালো করে অবজার্ভ করে এবং ভালো করে দেখার পরে পুলিশ ডিপার্টমেন্ট থেকে ছেড়ে দেওয়া হয়, যে সে এখন নর্মালি সুস্থ আছে, এবং ছেড়ে দেওয়ার পর সে চলে আসে। তো প্রথম যে লাশটা আমরা দেখতে পাই, একেবারে শুরুতেই আমি তোমাদের যে লাশটার কথা বলেছিলাম, সেই যে লাশটা, ওটা নাকি তার লাশ ছিল। এটা চন্দ্রকান্তের বয়ান অনুযায়ী যে এটা নাকি তার লাশ ছিল। তো চন্দ্রকান্তের এই কথা অনুযায়ী কিন্তু পুলিশ সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছে। তো চন্দ্রকান্তের কথা অনুযায়ী, এবং পুলিশ বাকি যে পার্টগুলো খোঁজার চেষ্টা করেছে, বাট পায়নি। কারণ বিভিন্ন জায়গায় কোথাও কোনো একটা জায়গাতে তার মাথা ফেলেছে, আবার কোথাও একটা তার হাতের অংশ ফেলেছে, কোথাও একটা তার পা ফেলেছে। তো এইভাবে নাকি লাশটাকে ছড়িয়ে দিয়েছিল। তো যার কারণে তার প্রমাণ পাওয়াটা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। তো এরপরে একের পর এক খুন করতে থাকে। চন্দ্রকান্ত ঝার নিজের একটা বাড়ি ছিল, তার 2টো বিয়ে ছিল। প্রথম বিয়েতে স্ত্রী মারা গেছেন অথবা পালিয়ে গেছেন, এরকম কিছু একটা দেওয়া নেই। তো দ্বিতীয় বিয়ের পর তার অনেকগুলো কন্যা সন্তান ছিল এবং তাদের সবসময় সে আলাদা রাখতো এবং
কাজের সূত্রে এখানে যে দিল্লিতে তার একটা আলাদা বাড়ি ছিল, সেই দিল্লির বাড়িতে বিভিন্ন যে পরিযায়ী শ্রমিকগুলো আসতো, যারা বিভিন্ন কাজের জন্য আসতো, তাদের ছলে বলে কৌশলে নিজের কাছে রাখতো এবং সামান্য সামান্য ভুলের জন্য তাদের প্রাণ নিয়ে নিত। যেমন ধরো কোনো একজন কাউকে একজনকে বলেছে যে এই বাসনটা ধুয়ে দিয়ে এসো, বাট সেই সময় সেই বাসনটা ধোয়নি অথবা ঘুমিয়ে গেছে। তো ঘুম থেকে তুলে তাকে শাস্তি দিত তার প্রাণ নিয়ে। হ্যাঁ, এটাই চন্দ্রকান্ত ঝা বলছে যে তার রাগটা নাকি এতই চরম পরিমাণে, মানে এতটা চরম, সে কোনো একটা সামান্য জিনিসে এত রেগে যেত যেটার মানে আউট অফ কন্ট্রোল, যেটা কন্ট্রোল করা সম্ভব নয়। তো এইভাবে সে নানাভাবে সে খুন করেছে। তো এইভাবে সে 1998 সাল থেকে 2007 সাল পর্যন্ত টোটাল সে 18টি খুন করেছে, যেটা দিল্লির মানুষের মনে সত্যি অনেক একটা ভয়ঙ্কর ছাপ ফেলেছিল। কারণ 1998 সাল থেকে 2006 বা 7 সাল পর্যন্ত একটা মৃত্যুর যে মিছিল এবং ওপেন পুলিশকে যে চ্যালেঞ্জ করা, এটা সত্যি একটা অনেক ভয়ঙ্কর ব্যাপার। এবং এখানে তোমাদের আরও একটা কাহিনী বলি, যেটা হচ্ছে সে প্রথম কাউকে খুন করেছিল সেটা তার মনের রাগের জন্যে, এবং পরবর্তীকালে সে যখন কাউকে খুন করে সেই খুনগুলো নাকি তার ভালো লাগতো। তার রাগটাকে সে নিয়ন্ত্রণ করতো কাউকে খুন করে, সে তার রাগটাকে প্রকাশ করতো বা তার রাগটাকে মানে বের করতো কাউকে খুন করে। তো সে এমনও বলেছে যে সে খুন করতো রাত 8টা থেকে 10টার মধ্যে, এবং খুন করার পর সেই লাশের সামনে বসে নাকি অনেকবার সে ডিনার করেছে। সামান্য একটা কথা তোমাদের আমি তোমাদের কাছে আমি জানতে চাই যে একটা নর্মাল মস্তিষ্কের মানুষ সে কি কখনো এটা করতে পারে? করতে পারে না। তার কারণ একটাই, সে খুব একটা মানে আমার যতদূর মনে হয় সে হয়তো নর্মাল মানুষ ছিল না। হয়তো তার রাগের পরিমাণের জন্য কাউন্সিলের প্রয়োজন ছিল, যেটা হয়তো সেই সময় দেওয়া হয়নি, যার জন্য সে এত বড় বড় ক্রাইম করেছে। হ্যাঁ, ভাবতেই আমাদের অবাক লাগে যে একটা মানুষ যে নিজে কিনা একজন রক্ত মাংস গড়া মানুষ, সে কী করে 18 জনকে খুন করতে পারে। বাট এখানে সে 18 জনকে খুন করেছে এবং সেটা সে নিজে মুখে কবুল করেছে যে হ্যাঁ সে খুন করেছে। বাট তার এই 18 জনকে খুন করার কোনো প্রমাণ পাওয়া যায়নি, মাত্র 3 জন খুনের প্রমাণ পাওয়া যায়। তো যার কারণে তার শাস্তিটা তুলনামূলকভাবে কম হয়েছিল। প্রথমে তার ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, পরবর্তীকালে সেটাকে চেঞ্জ করে তার যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে। বর্তমানে সে এখনও বেঁচে আছে। আর অবাক করার বিষয় হচ্ছে সে এখনও সেই তিহারি জেলের মধ্যে আছে, যেটা কিছু বছর আগে সে তিহারি জেলের বাইরে ছিল, এখন সে আছে তিহারি জেলের ভিতরে। তো এই হচ্ছে ঘটনা যেটা দিল্লির মানুষের মনে সত্যি অনেক একটা ভয়ঙ্কর ছাপ ফেলেছিল। কারণ 1998 সাল থেকে 2006 বা 7 সাল পর্যন্ত একটা মৃত্যুর যে মিছিল এবং ওপেন পুলিশকে যে চ্যালেঞ্জ করা, এটা সত্যি একটা অনেক ভয়ঙ্কর ব্যাপার। এবং যখন তাকে ধরে নিয়ে যাওয়া হয় তারপরেও সে কিন্তু খুব আজীব কয়েকটা কথা বলেছিল, মানে খুব আজব যে কথাগুলো, তার মধ্যে একটা বলেছিল যে আমি চেয়েছি বলে তবেই তোমরা আমাকে ধরতে পেরেছো, আমি যদি না চাইতাম তাহলে কোনো দিনও তোমরা আমাকে ধরতে পারতে না। তো এই হচ্ছে মূল ঘটনা। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আজকের এই ঘটনাটা কেমন লেগেছে। কারণ এটা একদম সত্যি একটা ঘটনা, যেটা তোমরা এখনও যদি সার্চ করো তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। তো কেমন লাগলো আজকের এই ঘটনাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিও। যদি আমার চ্যানেলে কেউ নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো একটা নতুন কোনো কেস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। থ্যাংক ইউ।